রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আর শুরুতেই টি-20 বিশ্বকাপ আপডেট। টি-20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দলই মূল পর্বে জয়ের দেখা পায়নি। টাইগার ক্রিকেটের বেহাল অবস্থা হলেও ক্যারিবীয়দের সাম্প্রতিক পারফরমেন্সে জয়ের ক্ষীণ আশা করতেই পারে ডোমিঙ্গোর দল। শারজা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে। ক্রিকেট খেলাটা যেন ভুলেই গেছে লিটন মুশফিক, মাহমুদুল্লাহরা। শরীরী ভাষাতেও টি-20 ফরম্যাটে ফুটে উঠেছে নিজেদের অসহায়ত্ব। বিশ্বকাপের মূল পর্বে টানা হারে ক্লান্ত ডোমিঙ্গো শিষ্যরা। এখনো 3 ম্যাচ বাকি, তবুও কেন যেন আশার প্রদীপে আলোর অভাব টাইগার শিবিরে। ক্লান্ত কিংবা ফর্মহীনতা যাই বলা হোক না কেন, সবকিছুকে সঙ্গী করেই একদিনে বিরতি দিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। সুপার 12-এ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই 2 ম্যাচে হারের লজ্জায় নিজেদের ডুবিয়েছে। তাই এই ম্যাচে সেমিতে যাবার আশায় একটু হলেও হাওয়া লাগাতে দুই দলেরই চায় জয়ের দেখা। সাম্প্রতিক খেলায় উইন্ডিজের বেহাল অবস্থা কিছুটা হলেও ভরসা দিতে পারে টাইগারদের। এছাড়াও বিগত পরিসংখ্যানে এই ফরম্যাটে উইন্ডিজদের থেকে খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ। এখন পর্যন্ত টাইগাররা ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে 12 বার, যার মধ্যে 5 বার জয় পেয়েছে বাংলাদেশ আর 6 বার ওয়েস্ট ইন্ডিজ। আর একটি ম্যাচ দেখা পায়নি কোনো ফলাফলের। তবে এত শত পরিসংখ্যান ভুলে এখন বাংলাদেশ দলের মূল শঙ্কা খেলোয়াড়দের ফর্মে ফেরা। ওপেনিংয়ে ধারাবাহিক ব্যর্থতা, মিডল অর্ডারেও ব্যাটে রান একদিন সাকিব তো অন্যদিন মাহমুদুল্লাহ। সেখানেও চিন্তার ভাঁজ বাংলাদেশের। সেই সাথে যোগ হয়েছে একটু হলেও ভরসার স্থল বোলারদের ছন্ন ছাড়া বোলিং। তবে শারজার ছোট মাঠে ক্যারিবীয় ব্যাটসম্যানদের কতটা আটকাতে পারবে টাইগার বোলাররা, তাও ভাবনার বিষয়। কালিব ইবনে রিয়াজ, নিউজ 24। এবারে অন্য প্রসঙ্গ। এবার আসছে মেট্রোপলিস। রাজধানীতে নিরাপদ মেট্রো রেল পরিচালনা করতে নতুন পোশাকে আলাদা ইউনিট হচ্ছে পুলিশের। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তায় স্বতন্ত্র এবং বিশেষায়িত ফোর্স চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ডিএমপি বলছে, পুলিশের একজন ডিআইজির নেতৃত্বে এই পুলিশ ফোর্স হচ্ছে। তবে গণপরিবহন বিশেষজ্ঞদের মতে, তৃতীয় পক্ষের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া মেট্রো রেলের সার্বিক শৃঙ্খলা ধরে রাখা কঠিন হবে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রো রেল ব্যবস্থার সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বিশেষায়িত পুলিশ ফোর্স, যারা মেট্রোর হাজার হাজার যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি ঠিক রাখেন নিয়ম শৃঙ্খলা। এবার বাংলাদেশেও মেট্রো রেলের জন্য গঠিত হচ্ছে বিশেষায়িত পুলিশ ফোর্স। ঢাকা ও এর আশপাশে 5টি মেট্রো রেল নির্মিত হচ্ছে, যার আওতায় গড়ে উঠছে মোট 128 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল যোগাযোগ ব্যবস্থা, যেখানে 51টি উড়াল ও 53টি পাতাল স্টেশন সহ মোট 104টি স্টেশন তৈরি হবে। আর বিশাল এই স্থাপনা ও যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের হাতে দিতে এই বিশেষ ইউনিট গঠিত হচ্ছে। মেট্রো রেল নেটওয়ার্কের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা দেখার জন্য এমআরটি পুলিশ ফোর্স স্বতন্ত্র বিশেষায়িত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য যে সম্মতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে গ্রহণ করেছে, এখন এটা অর্থ বিভাগের সক্রিয় বিবেচনাধীন আছে। জানা গেছে, এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে 809 জনের জনবল চাওয়া হয়েছে। পুলিশের একজন উপমহাপরিদর্শক বা ডিআইজি মেট্রো পুলিশের প্রধান থাকবেন, যেখানে একজন অতিরিক্ত ডিআইজি ছাড়াও 3 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার সহ থাকছে পর্যাপ্ত জনবল। বাংলাদেশ পুলিশের আন্ডারে একটি নতুন মেট্রো রেল সিকিউরিটি পুলিশ একটা ইউনিট করার প্রক্রিয়াধীন আছে এবং খুব অচিরেই হয়তো এই ইউনিটটা কার্যক্রম শুরু করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি হতে পারে। একটা ইউনিটের এক এক রকমের পোশাক থাকে, যে মেট্রো রেল পুলিশ যেটা আসতেছে তারও আলাদা একটা পোশাক থাকবে বলে আমরা মনে করি। প্রস্তাবনা অনুযায়ী মেট্রো রেলের প্রত্যেক স্টেশনে থাকবে পুলিশ ফাঁড়ি। নতুন এই ইউনিটের জন্য বিভিন্ন ধরনের মোট 96টি যানবাহনের প্রস্তাবনাও দেওয়া হয়েছে। সিসিটিভি অ্যান্ড ফিজিক্যাল
সব কিছু নিয়ে চৌকস একটা মানদণ্ড দেখলে পরে ঘটনা ঘটবে না, এইটার বডি ল্যাঙ্গুয়েজটা টের পেলেই কিন্তু মানুষের আস্থা চলে আসবে। সো এটা হতে হবে অত্যন্ত পেশাদারিভাবে। এটা যদি কোনো সরকারি প্রতিষ্ঠানের শেল্টারে থাকে অথবা ইভেন ডিএমটিসিলের আন্ডারে থাকে, আমার শঙ্কা আছে চেইন অফ কমান্ড কিন্তু কাজ করবে না। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে দেশের প্রথম মেট্রো রেলের নির্মাণযজ্ঞ চলছে, যার প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও আগামী বছরের ডিসেম্বরে চালু করার ঘোষণা দিয়েছে সরকার। তার আগেই মেট্রো পুলিশের সব কার্যক্রম শেষ হবে বলেই জানিয়েছে পুলিশ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনার ধাক্কা কাটিয়ে আবারও শুরু হয়েছে বিসিএস পরীক্ষা। 7 বিভাগে একযোগে নেওয়া হচ্ছে এই পরীক্ষা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, আজকের এই পরীক্ষায় কি সংখ্যক শিক্ষার্থী অংশ নিয়েছে? অর্থাৎ মূলত আজকে প্রায় 4,31,035,000-এর মতো শিক্ষার্থী অর্থাৎ আবেদনকারী যারা এই বিসিএস 43তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আজকে দিচ্ছেন, এবং সেই আবেদনকারীরাই আজকে এই দেশের 7টি বিভাগ থেকে তারা পরীক্ষা অংশ নিয়েছেন। এবং রাজধানী তো এরই মধ্যে সকাল 10টা থেকে সেই পরীক্ষা শুরু হয়েছে, দুপুর 12টা পর্যন্ত সেই পরীক্ষা চলবে। আপনাকে জানিয়ে রাখি যে এই 4.5 লাখের কাছাকাছি যে আবেদনকারী বা পরীক্ষার্থীরা রয়েছেন, তারা 1800টি প্রায় 1800 পদের জন্য বিপরীতে তারা আসলে এই পরীক্ষায় অংশ নিয়েছেন। সেখানে প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার থেকে শুরু করে অন্যান্য যে ক্যাডারগুলো রয়েছে সেখানে তারা অংশ নেবেন। আমরা এরই মধ্যে সার্বিক যে প্রস্তুতি বা সার্বিক যে নিরাপত্তার বিষয়, সে বিষয়ে এরই মধ্যে সম্পন্ন হয়েছে। যারা শিক্ষার্থী আসছেন তাদেরকে কয়েক দফা নিরাপত্তা চৌকির মধ্য দিয়ে তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে হয়েছে, এবং সব মিলিয়ে এই পরীক্ষা কেন্দ্রিক যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে কারণে পিএসসির পক্ষ থেকে যে বিশদ ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখছি এই করোনা প্রকোপের কারণে বলা হয়েছিল যে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনেই যে হাত ধোয়ার ব্যবস্থা থাকা কিংবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা, সেই ব্যবস্থাগুলো অল্প কিছু আমরা কেন্দ্রে দেখতে পেয়েছি। অধিকাংশ কেন্দ্রে আসলে কোনো ধরনের নিরাপত্তার যে ব্যবস্থাপনা অর্থাৎ করোনা প্রকোপ কমানো বা করোনা সতর্কতার অংশ হিসেবে যে ব্যবস্থাপনা থাকার কথা সেই ব্যবস্থাপনা আমাদের চোখে পড়েনি। আমরা এখানকার যারা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন সেই শিক্ষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন পিএসসি নির্দেশনা অনুযায়ী তারা তাদের যে পরীক্ষার যে কার্যক্রম সেই কার্যক্রম তারা অনুষ্ঠিত করছেন। এবং পরীক্ষার্থীরাও বলছেন যে তবে পরীক্ষার্থীদের মধ্যে অনেক বড় একটা অভিযোগ ছিল যে আজকের দিনে 18টি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সকালে 8টি বিকালে 8টি। এই বিশাল সংখ্যক পরীক্ষা হওয়ার কারণে অনেক পরীক্ষার্থী একটির বেশি পরীক্ষা আসলে অংশ নিতে পারবেন না। ফলে একদিকে তাদের মানসিক একটি যন্ত্রণা, সেই সঙ্গে আর্থিক কষ্ট। আপনি জানেন প্রত্যেকটি পরীক্ষার জন্যই কিন্তু নির্ধারিত যে ফি দিতে হয়, এবং দেশের প্রায় 11% শিক্ষিত বেকার মানুষ রয়েছেন। সেই বেকারদের পক্ষে আসলে এত টাকা দিয়ে আবেদন করার পর তারা যখন পরীক্ষা দিতে পারেন না, স্বাভাবিকভাবে তারা হতাশা প্রকাশ করেছেন। আমরা কিছুক্ষণ পর এই কেন্দ্রে আসবেন পিএসসি চেয়ারম্যান সরাফ হোসেন, তার সঙ্গে হয়তো কথা বলবো এবং তার কাছ থেকে জানতে চাইবো যে এই যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা আসলে সমাধানটা কোন দিকে। এই ছিল এখানকার সবশেষ খবর। অর্থী, অনেক ধন্যবাদ শাকিল আপনাকে। আমরা পরবর্তীতে আরো সংবাদ সংগ্রহের জন্য আপনার সাথে যুক্ত হব। আমাদের সাথে রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফিন শাকিল। ক্যাম্পে থাকা অনুমোদনহীন 3 শতাধিক মাদ্রাসায় হুন্ডির মাধ্যমে আসা বিপুল পরিমাণ অর্থের জন্যই রোহিঙ্গা ক্যাম্পে ঘটছে হত্যার ঘটনা। পুলিশের তথ্য বলছে 2017 থেকে এই পর্যন্ত 32 রোহিঙ্গা ক্যাম্পে ঘটেছে 80টি হত্যাকাণ্ড। অল্প জায়গায় থাকা বিপুল জনগোষ্ঠীর ওপর আধিপত্য বিস্তার করতে এখানে গড়ে উঠেছে 22টি ছোট বড় সন্ত্রাসী গ্রুপ, যাদের নজরদারিতে রাখা হয়েছে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কক্সবাজার থেকে রতন দাসের ক্যামেরায় নাইমাজিকোর বিশেষ রিপোর্ট। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে কাজ করা রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গত মাসে গুলি করে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এই ঘটনার মাস না পেরুতেই গেল 22 তারিখ রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদে কুপিয়ে হত্যা করা হয় 6 জনকে। এই 2 ঘটনা সহ বিগত 5 বছরে রোহিঙ্গা শরণার্থীর 32টি ক্যাম্পে খুন হয়েছে 80 জন। হত্যাকারীরা সন্ত্রাসী বাহিনী আরসার সদস্য বলে দাবি করছেন রোহিঙ্গারা। তারা বলছেন বাংলাদেশে থাকা এসব শরণার্থী ক্যাম্পে আরসার হয়ে দায়িত্ব পালন করে জুবায়ের ও জাকারিয়া নামে 2 রোহিঙ্গা, আর তাদের অপতৎপরতায় ভীত থাকে রোহিঙ্গারা। হারা যাইকে বাদে হারা যায় শান্তি হয়, তারপরে তারা যাইবি তারা যায় বাদে হারা যাই যা আমাদের হারা দুয়ার নিরাপদ করে আইনে ফেললে তারা হারা এটা করছে করছে এড়িয়ে যাইছিলাম গরিব দৈনিকা। ক্যাম্পের ভিতরে থাকলে মানে যারা আলিকিন আরসা আছে এরা আমাদেরকে মানে যদি ওদের সাথে যদি কোনো সংঘর্ষ হয় আমাদেরকে রাত্রে এসে নিয়ে গিয়ে
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন 32টি রোহিঙ্গা ক্যাম্পে 300-র বেশি মাদ্রাসা রয়েছে, যেসব মাদ্রাসায় হুন্ডির মাধ্যমে আসছে মোটা অঙ্কের অর্থ। তাই এসব মাদ্রাসার নিয়ন্ত্রণ নিতেই ঘটছে হত্যার মতো ঘটনা। 2017 সালের 25 অগাস্টের পরে যে ইনফ্লাক্স, এগুলো মনে করেন 4 বছর থেকে এগুলো চালু আছে। তা আমরা পার্থক্য যেটা দেখি যে মূলত দিনে দিনে রোহিঙ্গাদের মধ্যে অপরাধ প্রবণতাটা আসলে বাড়ছে। গোয়েন্দা তথ্য বলছে ভেতরে থাকা দোকানে চাঁদাবাজি, ইয়াবার ব্যবসা এবং মাদ্রাসায় আধিপত্য বিস্তারের জন্য গড়ে উঠেছে মুন্না গ্রুপ, আনাস গ্রুপ সহ মোট 22টি চক্র। তবে আরসার কোনো অস্তিত্ব এখানে মেলেনি বলে দাবি তাদের। রোহিঙ্গা ক্যাম্পে যে ঘটনাই ঘটুক, খুন, ধর্ষণ, হত্যা, যে কোনো ঘটনা, হত্যা, ধর্ষণ বা অন্যান্য যে কোনো অপহরণ টাইপের যে অপরাধগুলো আছে, জঘন্য প্রকৃতির অপরাধ আছে, সেগুলো সংগঠিত হলে অপরাধীদেরকে আমরা চিহ্নিত করে আইনের আওতায় সোপর্দ করি। আরসার কোনো ধরনের সন্ধান এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা কাজ করে যাচ্ছি, আমরা অভিযান চালাচ্ছি। যেমন মায়ানমারে ওরা বড় বড় অনেক দুর্ঘটনার সাথে ওরা জড়িত ছিল, সেই ধরনের কোনো গ্রুপের সন্ধান আমরা এখন পর্যন্ত পাইনি। সন্ধ্যা নামলেই দুষ্কৃতিকারীদের অপরাধ তৎপরতায় মুখরিত হয়ে ওঠে রোহিঙ্গা ক্যাম্পের অলিগলি। তাদের স্বার্থে আঘাত এলেই ঘটছে হত্যার মতন ঘটনাও। তাই দ্রুতই এই সমস্ত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দমন করা না গেলে ভবিষ্যতে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন স্থানীয় বাংলাদেশি সহ শরণার্থী ক্যাম্পে থাকা রোহিঙ্গারা। কুতুবালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্প থেকে নাইম আল চিকো, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বাড়ছে। প্রায় এই নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় মারা যাচ্ছেন মানুষ। প্রথম ধাপে নির্বাচনে মারা গেছেন 7 জন, আহত হয়েছেন প্রায় 200। আর দ্বিতীয় ধাপে আনুষ্ঠানিক প্রচারের আগেই মারা গেছেন অন্তত 11 জন। এমন অবস্থায় সহিংসতা আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন, ফায়দাভিত্তিক রাজনীতি এবং স্থানীয় পর্যায়ে দলীয় নির্বাচনের কারণেই এত সহিংসতা হচ্ছে। প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে এবার দ্বিতীয় ধাপে ভোট গ্রহণের পালা। এর মধ্যে প্রতীক বরাদ্দ শেষে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। দেশজুড়ে নির্বাচনের আবহ থাকলেও শঙ্কা বাড়াচ্ছে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা। প্রথম ধাপের নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় প্রাণ হারান 7 জন। এবার দ্বিতীয় ধাপে আরো বেশি হচ্ছে সহিংসতা। তথ্য বলছে, ভোট গ্রহণের আগেই সারা দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রিক সহিংসতায় জীবন হারিয়েছেন অন্তত 11 জন, আর আহত হয়েছেন 200-র বেশি মানুষ। যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদের প্রত্যেককেই গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য আমাদের জেলা পুলিশ সচেষ্ট হয়েছে। গত 15 অক্টোবর মাগুরায় নির্বাচনী সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। 23 অক্টোবর সিলেট ও ফরিদপুরে নিহত 2 জন। 25 অক্টোবর নরসিংদীর রায়পুরে গুলিবিদ্ধ 20 জন। সব মিলিয়ে এ ধাপের ভোট গ্রহণের আগেই এমন সহিংসতায় জড়াচ্ছেন প্রার্থী সমর্থকরা। বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরায় আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ হয়, যেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন 2 জন, আহত কমপক্ষে 10। আমরা রাত্রে শুয়া লইছি, হেরা সকালবেলা সেরা ফায়ার ককটেল গোলাগুলি অনেক তো শুরু করেছে। পরে আমরা ঘর থেকে বাইরে হয়ে আমরা খার হয়েছিও না, মানে রাস্তা বাড়িতে পারি নাই, মানে আক্রমণ শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে নেই প্রধান বিরোধী দল। তারপরও স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাণিজ্য, ফায়দা ভিত্তিক রাজনীতি সহ নানা কারণে সহিংসতা হচ্ছে। দলীয় ভিত্তিক নির্বাচনে হচ্ছে এবং এই যে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য এবং যে কোনো মূল্যে এই সব পদবি পাওয়ার জন্য তারা মরিয়া। একই সাথে যে কোনো মূল্যে, যেহেতু পদের প্রতিযোগিতা, যে কোনো মূল্যে তারা এই সকল পদ পাওয়ার জন্য মরিয়া, তাই তারা সহিংসতা লিপ্ত হচ্ছে। এবার দেশের 63 জেলার 115টি উপজেলায় 846 ইউনিয়ন পরিষদে হতে যাচ্ছে নির্বাচন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, এখনো পর্যন্ত কতগুলো গাড়ির সন্ধান পাওয়া গিয়েছে এবং কতগুলো গাড়ির সন্ধান এখনো পাওয়া যায়নি, এবং এর মধ্যে হতাহত কাউকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা? যাবতীয়
পাতুলিয়া ঘাটে ডুবে যাওয়া রোডো ফেরি আমানত কিন্তু উদ্ধার কাজ চলছে। এর মধ্যে কিন্তু 9টি পণ্যবাহী ট্রাক কিন্তু উদ্ধারকারী কর্মীরা উদ্ধার করেছে। বাকি 6টি পণ্যবাহী ট্রাক এখনো পর্যন্ত এই রয়েছে। তারা কিন্তু সকাল থেকে উদ্ধার কাজ রয়েছে বিআইডব্লিউ এবং নেভি এবং কোস্টগার্ডের সহ কিন্তু 5টি টিম কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। তো আমরা একটি বিষয় সকাল থেকে দেখতে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার কর্মীরা কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার চালিয়ে যাচ্ছে। তো যে বিষয়টি দেখা যায় যে সকাল থেকে একটি উদ্ধারের প্রক্রিয়া চলছে, এখনো পর্যন্ত সেটি উদ্ধার হয়নি। তবে তারা কিন্তু আশা করছেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই ট্রাকটি উদ্ধার করতে পারবে। তো এর মধ্যে বিআইডব্লিউর যে উদ্ধারকারী বিশেষ যে টিমের প্রধান আছে সে কিন্তু জানিয়েছেন যে ট্রাকগুলো উদ্ধার করার সামর্থ্য থাকলেও তাদের কিন্তু এই ডুবে যাওয়া ফেরিটি কিন্তু তারা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারবে না। তাই এটি কিন্তু ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করতে কিন্তু তারা একটি বেসরকারি সংস্থার সাথে এরই মধ্যে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে যে তারা কিন্তু পণ্যবাহী ট্রাক আছে সেগুলি কিন্তু উদ্ধার করার জন্য 5টি টিম কিন্তু সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা সঙ্গে বলতে পারি যে 9টি পণ্যবাহী ট্রাক এর মধ্যে উদ্ধার হয়েছে, বাকি 6টি ট্রাক কিন্তু এর মধ্যে রয়েছে। তো এই ছিল পাতুলিয়া ফেরিঘাটের ডুবে যাওয়া ফেরি থেকে সর্বশেষ সংবাদ। আমি এখন যাচ্ছি স্টুডিওতে অর্থির কাছে। অর্থি, ধন্যবাদ শামীম আপনাকে। আমাদের সাথে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শীতকালীন সবজিতে ভরপুর উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার বগুড়ার মহাস্থান বাজার। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাজারে সবজির সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন তারা কি বলছেন? শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে বগুড়ার হাটে বাজারে। আমরা রয়েছি বগুড়ার মহাস্থান হাটে, যেটা উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সবজির হাট। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় যাচ্ছে বগুড়ার উৎপাদিত সবজি। আমরা দেখতে পেয়েছি যে আজকের বাজারে প্রচুর পরিমাণে মূলা, ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন, করলা উঠেছে। গত সেপ্টেম্বর মাসে যে ফুলকপির দাম ছিল 4000 থেকে 4400 টাকা মন, সেই ফুলকপি আজকে কিন্তু 1800 থেকে 2000 টাকা মন বিক্রি হচ্ছে। পাশাপাশি মূলার দাম ছিল এক মাস আগে 1400 থেকে 1500 টাকা, সেই মূলা আজকে 800 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বাঁধাকপি প্রতি পিস 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। শীতকালীন আগাম জাতের সবজি চাষ করে চাষিরা ভালো দাম পেয়ে তারা খুশি, এবং এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন যে মহাস্থানের বাজারে টাটকা সবজি পাওয়া যায়, যার কারণে এখান থেকে তারা সবজি ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করে থাকে। এবং বগুড়ার যে বাজারে সবজি রয়েছে সেই সবজির চাহিদা রয়েছে দেশের বিভিন্ন স্থানে। এই জেলায় গোটা বছর জুড়ে 18,188 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়। এর মধ্যে 12,150 হেক্টর জমিতে শুধু শীতকালীন সবজি চাষ হয়। জেলায় 4 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয়। জেলার চাহিদা 1.25 লাখ মেট্রিক টন পূরণ করে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে বগুড়ার উৎপাদিত সবজি। প্রত্যেক দিন প্রায় 40 থেকে 50টি ছোট বড় ট্রাকে করে এই সবজিগুলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ নোয়াখালী, ফরিদপুর, মৌলভীবাজার বিভিন্ন জেলায় যাচ্ছে বগুড়ার এই সবজিগুলো। বগুড়ার সবজিগুলো শুধু এই বাজারে নয়, আশেপাশের যে হাট বাজারগুলো রয়েছে সেখানেও সরবরাহ হচ্ছে। এবং এই অঞ্চলের যারা সবজি চাষি তারা খুব সকাল থেকে এই হাটে সবজি নিয়ে আসে। প্রত্যেক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাট চলে। আপনি ক্যামেরা চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন ট্রাকে সবজি উঠানো হচ্ছে, যে সবজিগুলো দেশের বিভিন্ন স্থানে যাবে। সবজি ভান্ডার খ্যাত বগুড়া জেলায় প্রত্যেক বছরই সবজি চাষ বাড়ছে এবং চাষিরা ভালো দাম পেয়ে প্রত্যেক বছরই শীতের আগেই আগাম জাতের শীতকালীন সবজি চাষ করে। অক্টোবর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতকালীন সবজি চাষের সময় হলেও আগস্ট থেকেই তারা আগাম জাতের সবজি চাষ করে এবং এই সবজির গুণগত মান ভালো থাকার কারণে দেশের বিভিন্ন জেলায় চাহিদা রয়েছে। চাষিরাও মোটামুটি ভালো দাম পেয়ে খুশি। এখানে লাউ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা এবং 25 টাকা পিস। করলা বিক্রি হচ্ছে 1200 থেকে 2400 টাকা মন।
কাঁকরুল এসেছে বাজারে নতুন, কাঁকরুলের দামও 1200 থেকে 1400 টাকা এবং সিম রয়েছে 4000 টাকা মন। মোটামুটি সব মিলিয়ে ভালো দাম পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটেছে এবং যারা ব্যবসা করে এখানে তারাও ভালো বলছে যে দাম যদি এই অবস্থায় থাকে তাহলে কৃষক তাদের উৎপাদিত ফসল উৎপাদন করে যে খরচ হয়েছে সে খরচ উঠিয়েও তারা ভালো দাম পাবে বলে আশা করছে। বগুড়া জেলায় অক্টোবর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতকালীন এই সবজি পাওয়া যাবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে অর্থী। ধন্যবাদ বাবু আপনাকে। বগুড়া থেকে সহকর্মী আব্দুল সালাম বাবু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সংবাদে এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও শুরু হয়েছে ইলিশ ধরা। ছুটির দিনে চট্টগ্রামের ফিশারিজ ঘাটে জমে উঠেছে সামুদ্রিক মাছ। বিস্তারিত জানাতে আমাদের সাথে সহকর্মী নয়ন বড়ুয়া জয় সরাসরি যুক্ত হচ্ছেন। জয়, চট্টগ্রামের ফিশারিজ ঘাটে আসলে মাছের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন? যে কিন্তু আসলে যে ফিশারি ঘাটে যেখানে কিন্তু ইলিশের সমাহার হওয়ার কথা রয়েছে, 22 দিন কিন্তু বন্ধ থাকার পর ইলিশ আহরণ শুরু হয়েছে, কিন্তু আমরা দেখছি সেখানে কিন্তু ইলিশ সরবরাহ কিন্তু অনেকটা কম। এখানে জেলেরা প্রতিদিন কিন্তু আসলে যাচ্ছে, সমুদ্রে গিয়ে চেষ্টা করছেন ইলিশ আহরণ করতে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিন্তু আসলে তাদের যে প্রত্যাশা নিয়ে যাচ্ছে সেভাবে ইলিশ তারা পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তার কারণে কিন্তু আসলে চট্টগ্রামের যে খুচরা বাজারগুলো আছে, রিয়াজউদ্দিন বাজার থেকে নিয়ে অন্যান্য যে বাজারগুলো আছে সেই বাজারও কিন্তু আমরা ইলিশ দেখলেও ইলিশের দাম কিন্তু অনেকটা বেশি, এমনকি পাইকারি বাজারেও অনেকটা হাঁকাচ্ছেন কিন্তু বেশি দাম, যেখানে কিন্তু আসলে 500 গ্রামের ইলিশ কিনা আমরা দেখেছি ফিশারি ঘাটে সেখানে বিক্রি করা হচ্ছে, কিন্তু আসলে যে প্রায় কিন্তু আসলে তারা 500 টাকার চেয়েও বেশি দাম চাচ্ছেন। তেমনিভাবে কিন্তু আসলে 1 কেজি ওজনের ইলিশ, সেই ইলিশের দামও কিন্তু তারা চাচ্ছে 1000 থেকে 1050। তার কারণে খুচরা বাজারে আমরা যে ইলিশ আপনাকে দেখানোর জন্য চাচ্ছি যে এই ইলিশ কিন্তু আসলে ওজনের কথা যদি আমরা বলি কিন্তু 1 কেজির উপর হতে পারে, সেই ইলিশ কিন্তু তারা বিক্রি করছে 1100 থেকে 1200 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তেমনিভাবে যে 700 গ্রাম থেকে 800 গ্রামের ওজনের ইলিশ যেগুলো আছে সেই ইলিশ কিন্তু তারা বিক্রি করছে এই জায়গা থেকে প্রায় 900 থেকে 1000 টাকা, বা কোনো জায়গায় 700 টাকা থেকে 800 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। সব মিলিয়ে বলা যায় ইলিশ কিন্তু বাজারে দেখা যাচ্ছে সেভাবে কিন্তু যেভাবে দাম কমার কথা রয়েছে, এমনকি বাজার মনিটরিং নিয়মিত না থাকার কারণে কিন্তু আমরা দেখছি কিন্তু আসলে যেমন খুশি তেমনভাবে তারা বিক্রি করছে। ইলিশের সরবরাহ আরও বাড়বে বলে তারা আশা করছেন। যারা জেলে আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত আশা ছাড়েনি, যেহেতু মাছ আহরণ শুরু হয়েছে, তারা বলছেন কিছুদিনের মধ্যে কিন্তু আসলে ইলিশ আরও পাবে বলে তারা আশা করছে। আর অন্যান্য যে সামুদ্রিক মাছ আছে কিন্তু আসলে দেখছে বাজারে কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা বাজার করি যেমনটা দেখি, অন্যান্য সামুদ্রিক মাছ কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে, সেই মাছের দাম কিছুটা কমতে শুরু করেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থীর কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী নয়ন বড়ুয়া জয় যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের ফিশারিজ ঘাট থেকে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে স্বেচ্ছাসেবক দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে প্রেস ক্লাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, মানববন্ধনকারীরা আসলে কি বলছেন? এখানে মূলত তাদের মূল দাবি হচ্ছে এবং প্রতিবাদের জায়গায় হচ্ছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটি তারা ন্যায্য মূল্যে আসলে পণ্য পেতে চান এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। সেই সাথে ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তাটি এখন বলা চলে স্বেচ্ছাসেবক দলের এই যে মানববন্ধন, সেখানে যারা অংশগ্রহণ করেছেন সেই অংশগ্রহণকারীদের দখলে বলা চলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও এখানে সতর্ক অবস্থান আমরা দেখেছি এবং এই মানববন্ধনে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো পর্যন্ত যে সমস্ত বক্তব্য রাখছেন এখানে বক্তব্যরা, তারা সকলেই দেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং এই দায় আসলে সরকারের উপর বর্তাচ্ছেন তারা এবং বলছেন যে সরকার তাদের সুবিধাভোগী যারা ব্যবসায়ী রয়েছেন এবং নিজেদের মুনাফা আসলে টিকিয়ে রাখার জন্য এবং একদলীয় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা আসলে এই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করছে না বা এই লাগামহীন দ্রব্যমূল্য
ব্যবসায়ীদের আসলে লাভের জন্য টিকে রাখা হয়েছে, এই ধরনের বক্তব্য আসলে তারা রাখছে এবং সেই সাথে সারা দেশের সমস্ত ভোক্তাকে, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারা জানাচ্ছেন এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক হওয়ার জন্য। সেই সাথে সরকার পতনের কথাও কিন্তু তারা বলছেন। বিএনপি আপনি দেখবেন অর্থে যে এখন যে সমস্ত ইস্যু নিয়ে আসলে তারা রাজপথে নামার চেষ্টা করছে, বিশেষ করে জনগণের সাথে সম্পৃক্ত যে ইস্যুগুলি সেগুলো নিয়ে তারা নিয়মিতই মাঠে থাকবে বলে কিন্তু ইতিমধ্যেই তাদের নেতৃবৃন্দরা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু তারা বলছেন এবং কার্যতই কিন্তু আমরা দেখছি রাজপথে কিন্তু ধীরে ধীরে তারা নামতে শুরু করেছেন। জনসাধারণের ইস্যুগুলোর পাশাপাশি কিন্তু তারা সরকার পতনের আন্দোলনের দিকেও ধাপে ধাপে এগোবে বলে কিন্তু বারবারই বক্তব্যে তারা বলছেন। তো আজকে এখানে শুক্রবার ছুটির দিন বলা চলে এখানে শত শত নেতাকর্মী জড়ো হয়েছেন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ঢাকা মহানগর, এবং তারা এখানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং সরকারকে দাবি জানাচ্ছেন, হুঁশিয়ারি জানাচ্ছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। তো মোটামুটি এই ছিল অর্থে জাতীয় প্রেস ক্লাবের সামনে। অনেক ধন্যবাদ মারুফা আপনাকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সহকর্মী মারুফা রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। করোনা পরবর্তী অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে প্রয়োজন প্রচুর দেশি বিদেশি বিনিয়োগ। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিদ্যমান আইনবিধি আরও সংস্কার, কর ব্যবস্থাপনা ডিজিটাল ও সহজীকরণের কথা বলছেন উদ্যোক্তা এবং বিশ্লেষকরা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে বিশ্বব্যাপী বাংলাদেশের ব্র্যান্ডিং এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নভেম্বরে রাজধানীতে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। এছাড়াও বিনিয়োগ পরিবেশের উন্নয়নে জোর দেওয়া হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমেও। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। 2026 সাল নাগাদ উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে বাংলাদেশের। বিশ্ব দরবারে দেশের এমন ভাবমূর্তির বিপরীতে আন্তর্জাতিক বাণিজ্য তথা রপ্তানি খাতের জন্য থাকছে বাড়তি চ্যালেঞ্জও। কেননা এর ফলে রপ্তানি বাজারে ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশের কাছেই শুল্কমুক্ত বাজার সুবিধা হারাবে বাংলাদেশ। তাই করোনা পরবর্তী অর্থনীতিকে গতিশীল করতে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই বাড়ানোর কথা বলছেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। আপনি যদি বহির্বিশ্বের প্রথম সারির দেশগুলোতে দেখেন, তারা কিন্তু ফরেন ইনভেস্টরদেরকে অনেক সামনে তুলে ধরে। এবার আপনি যদি বিদেশি বিনিয়োগ আকর্ষিত করতে চান, তাহলে আপনাকে ফরেন ইনভেস্টমেন্ট বা সাকসেসফুল জয়েন্ট ভেঞ্চার যারা করেছে, যারা সক্ষম হয়েছে এসব ধরনের প্রজেক্টে, তাদেরকে আমার সামনে তুলে ধরতে হবে। বিদেশি বিনিয়োগ আসবে যদি রেগুলেশনটা বান্ধব হয়, এবং রেগুলেশনের ক্ষেত্রে আমরা ওয়ান স্টপ শপের যে উদ্যোগটা নিয়েছি, অনেক দিন ধরেই চলছে, একটা আইন করা হয়েছে, কিন্তু এখনো এক জায়গায় গিয়ে যে গুরুত্বপূর্ণ সেবাগুলি পাওয়া দরকার সেই সেবাগুলো পাওয়া যাচ্ছে না। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2021 বলছে, মহামারী করোনা ভাইরাসের ধাক্কায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 11%। তবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, বিশ্ব দরবারে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের ব্র্যান্ডিং করতে বড় অবদান রাখবে আসছে নভেম্বরে ঢাকায় শুরু হতে যাওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। সংস্থাটি বলছে, বিনিয়োগকারীদের জন্য লক্ষ্যমাত্রার 70% সেবা এরই মধ্যে অনলাইনে নিয়ে আসা হয়েছে। এই ফরেন ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য এবং স্থানীয় যে ইনভেস্টমেন্ট আছে সেটাকেও এনকারেজ করার জন্য প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলি করতেই হবে। এটার আরো যে সার্ভিস গুলি আছে সেগুলি আমরা অনলাইনে নিয়ে আসব, এবং 51টি সার্ভিসের সাথে আরো 4টি সার্ভিস আমাকে বলা হয়েছে যে রেডি হয়ে আছে। আমরা ইন্টিগ্রেশনটি লঞ্চ করে দিব খুব সহসাই। যদিও হিসাব বলছে, বিদেশি বিনিয়োগ আকর্ষণে খুব বেশি উন্নতি করতে পারেনি বাংলাদেশ, কেননা দেশে গড় এফডিআই এখনো $300 কোটি মধ্যেই ঘুরপাক খাচ্ছে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। মোংলা ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলটি সচল রাখতে বিপাকে পড়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। প্রতিদিন ড্রেজিং করে নৌপথ সচল রাখা হলেও মাটি ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে নদীর দুই পাশের মাঠঘাট, পুকুর এবং ঘাস জমি ভরাট হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এখনই প্রয়োজনীয় উদ্যোগ না নিলে অচিরেই অস্তিত্ব সংকটে পড়বে ভারত বাংলাদেশ নৌ প্রোটোকলভুক্ত চ্যানেলটি। বাগেরহাট প্রতিনিধি শেখ আহসানুল করিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
সুন্দরবনকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষায় দীর্ঘদিন বন্ধ থাকার পর 2014 সালে 250 কোটি টাকা ব্যয়ে পুনরায় খনন করে সচল করা হয় 26 কিলোমিটার দৈর্ঘ্যের মোংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলটি। 2016 সালে 27 অক্টোবর নৌপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যানেলটি সচল রাখতে এখন প্রতিদিন ড্রেজিং করতে হচ্ছে, কিন্তু মাটি ফেলার জায়গা দখল হয়ে যাওয়ায় এখন দেখা দিয়েছে নতুন সংকট। মোংলা বন্দরের স্বার্থে নৌপথটি সংরক্ষণ করা এবং নাব্যতা ধরে রাখা খুবই জরুরি বলে মনে করছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ মহল, ব্যবহারকারী সহ এই অঞ্চলের বাসিন্দারা। সরকারি অর্থে এটা বিরাট অপচয় হচ্ছে এবং এটি ড্রেজিং করার পরিকল্পনায় এক ধরনের মনে হয় যে ত্রুটি আছে। এই ড্রেজিং এর ফলে এক ধরনের দখল প্রক্রিয়া দেখতেছে। আমরা বিভিন্ন সরকারি সংস্থার সাইনবোর্ড যেমন দেখি, বিভিন্ন রাজনৈতিক দলেরও আমরা সাইনবোর্ড দেখছি। অভিযোগ আছে খননের নামে ভরাট হওয়া চরে ড্রেজিং এর মাটি ফেলে চ্যানেলটি সরু করে ফেলা হচ্ছে। ড্রেজিং এর ফলে সরকারি সংস্থা ও রাজনৈতিক দলের সাইনবোর্ড দিয়ে এক ধরনের দখলও বেড়েছে। চ্যানেলটি খননে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ না করলে আবারও আগের মতো ভরাট হয়ে যাবে মোংলা ঘষিয়াখালী চ্যানেল, এমন আশঙ্কা ব্যবহারকারীদের। এই নাব্যতা যদি টিকে না রাখা হয় তাহলে আবার সেই পুরনো অবস্থায় ফিরে যেতে হবে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মোংলা সমুদ্র বন্দর, তাই এই বন্দরে আমদানিকৃত পণ্য পরিবহনের জন্য মোংলা ঘষিয়াখালী চ্যানেলটি সচল রাখতে নাব্যতা ধরে রাখা খুবই জরুরি। এখন যে জায়গাগুলো আছে এগুলো দিয়ে আমাদের স্থান সংকুলন হচ্ছে না, যার ফলে ড্রেজিং কার্যক্রম প্রতিনিয়ত ব্যাঘাত হচ্ছে। আন্তর্জাতিক এই চ্যানেলটি নৌযান চলাচলের উপযোগী করে রাখতে ভরাট করা নদীর চর বেদখল বন্ধে সরকারের উচ্চ পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। এই চ্যানেল বন্ধ হলে মোংলা বন্দরের মাধ্যমে যে অর্থনৈতিক যে একটা প্রবৃদ্ধি সরকারের, সেটা কিছুটা বাধাগ্রস্ত হবে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফেসবুক কোম্পানির নতুন নামকরণ করা হয়েছে মেটা। বৃহস্পতিবার কোম্পানিটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ভার্চুয়াল এক অনুষ্ঠানে এই নাম পরিবর্তনের ঘোষণা দেন। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার এই অ্যাপগুলো আগের নামেই থাকবে। মেটা হবে অ্যাপগুলোর প্যারেন্ট কোম্পানি। জাকারবার্গ জানান, ফেসবুকের মালিকানাধীন বিভিন্ন অ্যাপস এবং প্রযুক্তি এখন থেকে নতুন কোম্পানি মেটার তত্ত্বাবধানে পরিচালিত হবে। এটি মানুষের সংযুক্তি, বিভিন্ন কমিউনিটি খুঁজে পাওয়া এবং ব্যবসা বাড়াতেও সহায়তা করবে, এমনটা জানান তিনি। তিনি আরও বলেন, ইন্টারনেটের উত্তরসূরি হতে যাচ্ছে মেটাভার্স। মেটাভার্স হচ্ছে এমন একটি ভার্চুয়াল স্পেস যেখানে পৃথক ডিভাইস ব্যবহার করে ভার্চুয়াল এক জগতে চলাফেরা, যোগাযোগ ও কাজ করা সম্ভব হবে। 2004 সালের ফেব্রুয়ারিতে জাকারবার্গের হাত ধরে যাত্রা শুরু করে ফেসবুক। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। 28 বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এবারই প্রথম চুরি বিক্রেতার চরিত্রে অভিনয় করলেন প্রিয়দর্শিনী মৌসুমী। মির্জা শাখওয়াত হোসেন পরিচালিত অনুদানের সিনেমা ভাঙনে তার সাথে জুটি বেঁধেছেন আলোচিত অভিনেতা ফজলুর রহমান বাবু। সম্প্রতি বিএফডিসিতে শেষ হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।